সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আপনারা জানেন ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করে থাকি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, সাবেক সরকারের সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়। অনেকে বলছেন কারা এই সমস্ত সংগঠনের নেতৃত্বে আসবেন সেটি সরকারের সবুজ সংকেতে ঠিক হতো, যাতে করে ব্যবসা বাণিজ্যের স্বার্থে ব্যবসায়ী সংগঠনগুলো ততটা কার্যকর অবদান রাখতে পারেনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআইও আসলে অনেকটা একই রূপ নেয়। গত এক বছরে অবশ্য ব্যবসায়ী সংগঠনটির যোগ্য নেতৃত্ব না থাকায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়ে খুব বেশি অবদান রাখতে পারছে না। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি আব্দুল হক, তিনি আসন্ন বিসিসিআই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী, বর্তমানে গাড়ি আমদানিকারক এবং ডিলার সমিতির প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। আব্দুল হক, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, সালাম, আদাব সবাইকে। আচ্ছা, একটু আলোচনাটা একটু অন্যভাবে শুরু করতে চাই, যেহেতু বিসিসিআইকে আমরা ফোকাস করে আলোচনা করব। একটু বলবেন যে আমি যেটি একটু বলবার চেষ্টা করছিলাম যে ঠিক আছে, বিসিসিআই অনেকটা রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়, আমরা বিগত সময় দেখেছি, কিন্তু গত এক বছর তো এটি আবার নেতৃত্ব শূন্য, যার কারণে ব্যবসা বাণিজ্য এমনিতেই গত এক বছর নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় তো বিসিসিআইর যে অবদানটা রাখার কথা ছিল সেটি পারেনি, অনেক ব্যবসায়ী তেমনটি বলছেন। একটু আপনার মতটা কি? আপনাকে অনেক ধন্যবাদ এবং সুধী দর্শককে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের প্রাক্তন সভাপতি, বিসিসিআইর প্রেসিডেন্ট এবং ঢাকার মেয়র শ্রদ্ধেয় আনিসুল হক সাহেবকে, যার সাথে আমি তার কমিটিতে ছিলাম। আমরাই প্রথম একটা বড় রকমের পরিবর্তনে আনতে পেরেছিলাম ফেডারেশন চেম্বারে। তারই মালিকানার নাগরিক টিভিতে বসে আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। অ্যাকচুয়ালি দেখেন, আনিসুল হক সাহেব সময় কিন্তু একটা বড় রকমের কাজ হয়েছিল ফেডারেশন, এবং আমরা তখন সারা দেশের যে চেম্বারগুলো আছে, অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য বড় একটা প্রকল্প নেওয়া হয়েছিল, এবং সরকার থেকে অর্থায়ন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে মফস্বলে যে চেম্বারগুলো আছে প্রতিটা জেলায়, তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া হয়েছিল। ফেডারেশন চেম্বারের ইনফ্রাস্ট্রাকচার করার জন্য একটা নতুন বিল্ডিং ভবন টবন করা হয়েছিল। আমরা মনে করি যদি ওই ধারাটা অব্যাহত রাখতে পারতাম, তাহলে এখন দরকার ছিল ফেডারেশন চেম্বারের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ, গবেষণা, তথ্য পরিসংখ্যান, ব্যবসা সহায়তা, উদ্যোক্তা সহায়তা এবং সরকারকে পলিসি সাপোর্ট কিংবা পলিসি অ্যাডভোকেসি বলা হয়ে থাকে। তো পলিসি অ্যাডভোকেসির জন্য যথেষ্ট জ্ঞান, যথেষ্ট তথ্য, যথেষ্ট পরিসংখ্যান দরকার হয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে বিগত সময়ে টোটালি পলিটিসাইজ হওয়ার কারণে কেবল রাজনৈতিক আপনার সিদ্ধান্তেই কিন্তু এখানে নেতৃত্ব এসছে, যার জন্য তারা কিন্তু সরকারের কোনো সমালোচনা কিংবা ওইরকম ব্যাপারগুলো তারা বুঝতেই পারে না, তাদের কাজটা কি তারা তাও হয়তো অনেক ক্ষেত্রে জানতো না। যার জন্য এখানে যে ফেডারেশন চেম্বার কিংবা জাতীয় চেম্বার যেভাবে বলেন না কেন, পৃথিবীর সব দেশে কিন্তু আছে, এমনকি কমিউনিস্ট কান্ট্রিতেও আছে, রাজতন্ত্রেও আছে। কারণ বণিক সমিতি বলা হতো, তো বণিক সমিতির এখান থেকে কিন্তু সরকারকে কোথায় কোথায় পলিসির সংকট হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তন দরকার, কোথায় ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে সমস্ত। এবং আমরা কিন্তু ফেডারেশন চেম্বারে আনিসুল হক সাহেবের সময় আমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু কথা বলেছি, শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য, এই বিদেশের শ্রমিক যাবে সেগুলো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, দুর্নীতি, কাস্টম সার্ভিস, সবটা জায়গাতে কিন্তু আমরা অত্যন্ত জোরালোভাবে চেষ্টা করেছি যে কি হওয়া উচিত। এবং অনেক ক্ষেত্রে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে পর্যন্ত পরিবর্তন করা সামরিক শাসনের সময় সরকারকে বাধ্য করা হয়েছিল যে তিনি হয়তো ব্যবসায়ীদের পক্ষে কথা বলছেন না কিংবা এরকম একটা অবস্থায়। তো সেরকম ঘটনা ঘটেছে। এখন বলতে পারেন যে বর্তমানে যেটা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত, আমি বলবো, বেদনাকর। কারণ এটা দেশের প্রধান চেম্বার, তার এক বছর পর্যন্ত কোনো প্রতিনিধিত্ব নাই, এবং এটা অন্তর্বর্তীকালীন সময়ে একজন প্রশাসক আছেন যিনি এক বছরে এখন পর্যন্ত ইলেকশনে নিতে পারেন। এটা তার দোষ না, কারণ সবাই চাচ্ছে এটা সংস্কার হোক। অনেক রকমের দাবি এখানে ছিল, সরাসরি ভোটে প্রথম এবার নির্বাচন হবে, এটা এই বর্তমান সময়ের দাবির একটা কাছে সরকার মেনে সেটাকে সংস্কার করেছে। এখন সরাসরি ভোটের ক্ষেত্রে কি হবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা প্রেসিডেন্টকে দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের চেয়ে বেশি রকমের কষ্ট করে কিন্তু ভোট পেতে হবে। প্রত্যেকটা জেলা চেম্বার থেকে ভোট পেতে হবে,
প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবে। মানে আগে আমি একটু আপনাকে বলার জন্য সুবিধার জন্য বলছি যে আগে যেটি এই যে 80 জন পরিচালকের পদ তার অর্ধেকের কাছাকাছি তো যারা বিনা ভোটে আসতেন, এখন যেটি 40 বা 46 যেটি সংখ্যা হচ্ছে সেটি সবাইকে নির্বাচিত হয়ে আসতে হবে এরকম নাকি? এর মধ্যে এখানে কিন্তু কতগুলো মেজর খাত, যেটা 12টা চেম্বার থেকে 12 জন, অ্যাসোসিয়েশন থেকে 12 জন আপনার হয়ে আসবেন, টোটাল হয়তো 12 জন, টোটাল 6 জন 12 জন মোস্ট প্রবাবলি, আর বাকিটা হবে নির্বাচিত। তো এই নির্বাচিত যারা হবেন তারা চেম্বার গ্রুপ অর্ধেক, অ্যাসোসিয়েশন গ্রুপ অর্ধেক। এখানেও কিছু অস্পষ্টতা এখনো আছে, যেমন আগে ছিল চেম্বার গ্রুপকে চেম্বার গ্রুপ নির্বাচিত করত, এখন কিন্তু প্রেসিডেন্টকে সমস্ত গ্রুপের ভোট পেয়ে আসতে হবে। তার মানে এটা বিশাল কর্মযজ্ঞ, কিন্তু সে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং অ্যাসোসিয়েশনগুলো। তো এখন এইখানে কাজ অনেক 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 কাজ, যেমন ধরেন এই মুহূর্তে যেমন দেশে ব্যবসা বাণিজ্যে অনেক স্থবিরতা আছে, তারপরে আমাদের বিনিয়োগ অনেক কমে গিয়েছে, তারপরে বিভিন্নভাবে মিল কারখানাগুলো অনেক ইন্ডাস্ট্রি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে লুটপাট হয়েছে ব্যাংকে, তার প্রভাব কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে বিজনেসে পড়ছে। সাধারণ মানুষের কাছে কিন্তু টাকা নাই, কিনতে পারছে না, এবং ইনফ্লেশনের কারণে যে বেতন পেত বিশেষ করে নিচের আয়ের মানুষ, তাদের জীবন কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একটা পরিসংখ্যান বলছে, পিপিআরসি এটা মানে স্টাডি করেছে, তার দেখা যায় 20% মানুষ উত্তরবঙ্গে তারা মনে করে যে জীবনের কোনো অর্থ হয় না, এত হতাশ, পারলে আত্মহত্যা করে। এটা কিন্তু রাষ্ট্রের জন্য মারাত্মক রকমের একটা উদ্বিগ্নতার বিষয়, এবং বিশাল আপনার বেকারত্ব বেড়ে গিয়েছে। এই সবের কারণ কি? কারণ হচ্ছে বিনিয়োগ নাই। আমাদের অনেক বেশি করে বিনিয়োগ আনতে হবে, এবং ব্যাপকতর বিদেশি বিনিয়োগের জন্য আমাদের খুলে দিতে হবে আমাদের দেশকে। তো সেটার জন্য যে প্রস্তুতি, যে সংস্কার, আমি মনে করি যে ফেডারেশন চেম্বারের অন্যতম কাজ হবে আগামীতে রাষ্ট্রীয় সংস্কারে বড় রকমের ভূমিকা রাখা, যাতে ব্যবসা বাণিজ্যের এই যে বাধাগ্রস্ত করার যে কাজগুলো আছে, যে এতগুলো মিনিস্ট্রি আসলে দরকার নাই। কি হলে পর ভালো হবে সেটা ভিয়েতনামের উদাহরণ, চীনের উদাহরণ, জাপান উদাহরণ দেখে আমার মনে হয় ব্যাপক সংস্কার করার প্রস্তাবনাগুলো ফেডারেশন চেম্বারকে সরকারের সাথে কাজ করতে হবে। আপনাদের একজন ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, আইসিসির প্রেসিডেন্ট, তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটি দূরত্ব রয়েছে। এটি কি আপনি মনে করেন কিনা যে বিসিসিআই অকার্যকর থাকবার কারণে আসলে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের এই দূরত্বটি তৈরি হচ্ছে? আমার মনে হয় তিনি সঠিক বলেছেন। আমার মনে করি যে মাহবুবুর রহমান সাহেবের এই অনুভূতিটা সঠিক, কারণ এটা যেহেতু এখানে অ্যাক্টিভ নাই ফেডারেল চেম্বার, সে কারণেও কিন্তু এটা হয়েছে। আবার সরকারের মধ্যে এক ধরনের যে এভাবে চললেই ভালো, বেসরকারি খাত নাই, অতএব দাবি দেওয়া নাই, কিংবা তেমন একটা কথা শুনতে হয় না, সেটা তারা খুব কমফোর্টেবল মনে করছে। এমনকি বিদেশে গিয়ে চুক্তি হচ্ছে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক, সেখানে ব্যবসায়ীর প্রতিনিধি ছিল না। তো এটা তো মারাত্মক ব্যাপার, এটা তো হতে পারে না। অতএব আমি বলি না যে ব্যবসা মানে গভর্নমেন্ট ভুল করেছে কিংবা তা না, কিন্তু এটা তো একেবারে আবশ্যক ছিল যে ব্যবসায়ী প্রতিনিধি ছাড়া কোনো রকমের পলিসি হবে না, কোনো রকমের আলোচনা হবে না। যেমন জাপান বাংলাদেশ হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেখানে কিন্তু ব্যবসায়িক প্রতিনিধি নাই। সেখানে জাপান পিপিইডি, পাবলিক প্রাইভেট ইকোনমিক ডায়ালগ, একটা কমিটি আছে বিটুইন জাপান এন্ড বাংলাদেশ। আগে এটা ছিল, আমি যেটা থেকে জাপানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, যেটা গঠন করে, সেটা এখন টোটালি গভর্নমেন্ট দেখে, এবং তারা সুযোগ পেয়ে প্রাইভেট সেক্টরকে টোটাল বাদ দিয়ে দিচ্ছে, নাই, প্রাইভেট সেক্টর অনুপস্থিত। এটা তো মারাত্মক ব্যাপার। অর্থাৎ এইভাবে আর কি এক ধরনের বিরাট গ্যাপ হয়ে গেছে, কিন্তু সেই গ্যাপটা পূরণ করার জন্যই অত্যন্ত শক্তিশালী, এবল, ক্যাপেবল, প্রতিনিধিত্বশীল ভীষণভাবে দরকার। আপনি যেটি বলছিলেন যে বিসিসিআই সংস্কার পুনর্গঠন আপনারাও চাচ্ছেন, কিন্তু এক বছরেও তো নির্বাচনটি আয়োজন করা গেল না। অনেকেই মনে করছেন যে এখানে ব্যবসায়ীদের একটি অংশ জড়িত রয়েছে, যাতে নির্বাচনটি একটু ডিলে করা যায়, এমনটি কি মনে করেন আপনি? এখানে কিছু পক্ষ এরকম আছে যারা মনে করছে হয়তো নির্বাচনটা এখন এই মুহূর্তে, যেহেতু জাতীয় নির্বাচন সামনে আসছে, এই মুহূর্তে নির্বাচনটা কেমন হবে, হয়তো যদি ডিসেম্বরে হয়ে যায় তাহলে এক ধরনের পরিবেশটা কেমন হবে, এইসব কারণে একটা ইয়ে আছে আর কি, পক্ষ বিপক্ষ আছে। কিন্তু অ্যাকচুয়ালি একটা শক্তিশালী কমিটি, নির্বাচিত কমিটি ভীষণভাবে দরকার, এবং সেটার
একটু আগে আলোচনা করেছি, এই না থাকাতে যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা ব্যাপক। এবং এই ক্ষতিটার কারণে কিন্তু একটা আস্থাহীনতা তৈরি হচ্ছে বিভিন্নভাবে, ব্যবসা, আমদানি রপ্তানি, তারপরে হলো অ্যাক্টিভিটি, এবং সবচেয়ে বড় কথা পলিসি যেগুলোতে সরকারের যেখানে ইনপুট দরকার সেটা হচ্ছে না। সেই জন্য আমি মনে করি যে এটা স্পষ্ট, যদি পরেও হয় এটা ঘোষণা করে দেওয়া উচিত, এবং যে সংস্কারগুলো নিয়ে এখনও আপত্তি আছে সেগুলোও ঠিক করে ফেলা উচিত এই সুযোগে, তাহলে যাতে এই বডিটাকে একদম আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায়, আর কোনো সমস্যা কিংবা না থাকে। কারণ এখানে চেম্বারগুলো যেটা বড় অবদান রাখতে পারে দেশে, বিশেষ করে শিল্প আমাদের ব্যাপকভাবে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন দরকার, বিনিয়োগ দরকার। কারণ আমাদের ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এবং বিশাল তরুণ গোষ্ঠী বেকার, তাদের তাদের কয়টা আপনি চাকরি দেবেন? ব্যবসার পরিবেশটাকে আমাদের একদম খুলে দিতে হবে, উন্নত করতে হবে, এবং সেই জন্য সরকারকে ব্যাপকভাবে সংস্কার করা দরকার। কারণ সরকার যেন হয় ফ্যাসিলিটেটর, বর্তমানে রেগুলেটরের জায়গা থেকে তাকে ফ্যাসিলিটেটরের ভূমিকা আনা দরকার। সেটা কিন্তু সহজ কাজ না, সেটা একটা শক্তিশালী রাজনৈতিক সরকারের কাজ। তো আগামী সরকারের প্রধান কাজ হবে সংস্কার, আমি মনে করি। এবং সেটা যদি বুঝতে আমরা অপারগ হই, তাহলে নেপালের অবস্থা দেখেন, এখানে কিন্তু সরকারগুলো টিকতেই পারবে না যদি তারা অর্থনৈতিক উন্নয়নগুলোকে ত্বরান্বিত করতে না পারে। আচ্ছা, আপনি বক্তব্যের একটা অংশে বলছিলেন যে এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে আমলাতন্ত্র ব্যবসায়ীদের কাজগুলো অনেকটা নিয়ন্ত্রণ নিচ্ছে বা দখলে নিচ্ছে। আমরা দেখলাম যে বিসিসিআইকে যে নির্বাচনী বোর্ড করা হয়েছে, আমরা বিগত দিনে দেখেছি এখানে ব্যবসায়ীরাও সম্পৃক্ত থাকেন। এবার যে নির্বাচনী বোর্ড এবং আপিল বোর্ড পুরোটাই আসলে আমলাদের দিয়ে করা হয়েছে, এটিকে আপনারা সমর্থন করেন? অ্যাকচুয়ালি এটা হয়তো ইমার্জেন্সি অবস্থা আছে বলে হয়তো যারা সরকারে আছেন তারা মনে করছেন যে তারা প্রাইভেট সেক্টরে কাকে আনলে পর কী অবস্থা দাঁড়ায়। কিন্তু এর আগে দেখেন, যখন মঞ্জুর আলী সাহেব প্রশাসক ছিলেন, তিনি কিন্তু প্রাইভেট সেক্টর দিয়ে নির্বাচন করে চমৎকারভাবে একটা নির্বাচন, যে নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম, একেবারে আমি হাইয়েস্ট ভোট পেয়েছিলাম, কোনো দুর্নীতি কিন্তু কিছু হয়নি। এবং এখানে কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং হয়। একটা গ্রুপ আছে যারা এবার খুব সক্রিয়, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কাকে পাস করাবে, কাকে ফেল করাবে, এই চক্রান্তগুলো রোধ করার জন্যও কিন্তু এখানে কঠোর একটা নির্বাচন হতে হবে, যেখানে এইসব দুর্নীতিপরায়ণ লোকেরা যাতে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবে প্রবিস্তার করতে না পারে। একেবারে আপনি দুর্নীতির প্রসঙ্গ যখন টানলেন, এফবিসিতে নির্বাচনের কথা আসলে আমাদের চোখে একটা জিনিস ভাসে, সেটা হলো যে পূর্বানী হোটেলে আপনারাই হয়তো বা সহকর্মীদের টাকার খাম দিচ্ছেন। এই জিনিসগুলো মানুষের মধ্যে যে আলোচিত অনেকটা বয়ানগুলো তৈরি হয়েছে, এটা তো মিথ্যা না। এই যে টাকা বিতরণ করে বিশেষ করে পুরান ঢাকার ব্যবসায়ীদের ভোট কেনার যে চেষ্টা, সেটি কি কোনোদিন দূর হবে? আমি মনে করি আমরা কিন্তু নেমেছি এটার বিরুদ্ধে। কারণ আমরা যাদের সাথে লড়াই করবো তারা কিন্তু সবাই, আমি বলবো যে তারা ব্যবসায়ীরা তাদেরকে চেনে। তো যদি এই লড়াইতে আমরা জনগণের পক্ষ থেকে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি আমরা এই লড়াই করব, এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই, যে এখানে যে আপনি সার্ভিস দিতে পারবেন। আমি যেমন প্রায় 40 বছর যাবৎ সার্ভিস দিচ্ছি, সেই আমার অতীত অভিজ্ঞতাকে কেন্দ্র করে এবং এত যে কাজ করেছি সেটাকে ভরসা করেই কিন্তু আমরা এখানে ভোটারদের কাছে যাব। আমার কিন্তু সেই টাকার শক্তি নাই, কিন্তু থাকলে আমি সেটা কখনো করব না। অর্থাৎ যারা টাকার শক্তি নিয়ে নামছে তাদের বিরুদ্ধে এবং মাফিয়াদের বিরুদ্ধে, এবং যারা এর আগে ষড়যন্ত্র করে কাউকে পাশ করায়, কোনো ভদ্রলোক, কোনো জেনুইন ব্যবসায়ী আসতে সাহস করতো না ওদের ভয়তে, যে ওরা তো আপনি যদি ওদের পক্ষে না যান কিংবা টাকা না দেন আপনাকে ফেল করাই দেবে। আমার মতো লোককে কিন্তু, যে হাইয়েস্ট ভোট পেয়েছি, টাকা কিন্তু ফেল করানো হয়েছিল। সেই লোকেরা কিন্তু এখন সক্রিয় আছে, তারা জনগণের বিরুদ্ধেও কাজ করেছে। অর্থাৎ আগামী ইলেকশনে এদেরকে চ্যালেঞ্জ করাই হচ্ছে আমরা আনিসুল হক প্যানেল থেকে যারা আমরা কাজ করেছিলাম, তারা ওই শক্তিটা নিয়ে ইনশাআল্লাহ মাঠে নামবো। সম্প্রতি আমরা একটি হোটেলে একটি বড় সম্মেলন দেখলাম, বাংলাদেশ বিজনেস ফোরামের ব্যানারে যদিও করেছেন। অনেকেই বলছে যে আপনি এটি নেপথ্যে থেকে আসলে মূলত আপনার যে নির্বাচনী প্রস্তুতি এবং ব্যবসায়ীদের একটি সমর্থন চাওয়ার চেষ্টা করেছেন, ব্যাপারটি কি এরকম? অ্যাকচুয়ালি বাংলাদেশ বিজনেস ফোরামটা ওরা চিন্তা করেছে, যারা উদ্যোক্তারা তারা অনেক বছর থেকে ফেডারেশন চেম্বারে জড়িত ছিলেন, আমারও সিনিয়র অনেকে আছেন, এবং তারা মনে করছিলেন যে ফেডারেশন চেম্বার একদম নীরব, কোনো কথা বলছে না। অনেক ক্ষেত্রে অনেক কথা বলা দরকার সরকারের, ইনফ্যাক্ট সরকারের সহায়তা করার জন্য, এবং ব্যবসার সমস্যাগুলো, ইকোনমিক সমস্যাগুলো, তারপরে আপনার কোথায় সহায়তা দরকার, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডের ধারণাটা যাওয়া দরকার। এই কারণে কিন্তু বিবিএফকে চিন্তা করা হয়েছে একটা থিঙ্ক ট্যাঙ্কের মতো প্রাইভেট সেক্টরে, টোটালি প্রাইভেট সেক্টরের প্রফেশনাল লোকদের দ্বারা। তারা মনে করছে যে আমরা ইলেকশনে
একটা প্রার্থী দেব, এবং তারা আমাকে বলছে যে উই ওয়ান্ট টু, আমাকে নমিনেট করেছে। তো আমি সেটা সাদরে বরণ গ্রহণ করেছি যে আপনারা যদি চিন্তা করে থাকেন ঠিক আছে, আমি এটা গ্রহণ করলাম। সেভাবে এটা যাত্রা শুরু হয়েছে। আশা করি বিএফের মাধ্যমে আগামীতে আপনারা অনেক দেখতে পাবেন। আচ্ছা, একটু আপনার, যেহেতু আপনি নির্বাচন করবেন, আপনার ব্যক্তিগত জবাবদিহিতার জায়গায় একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো যে অনেকেই সমালোচনা করেন, আপনি অনেকদিন 40 বছর ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে বিভিন্নভাবে সম্পৃক্ত, কিন্তু অনেকেই বলেন যে বিসিসিআই তো আসলে বড় বাণিজ্যিক সংগঠন, শীর্ষ বাণিজ্যিক সংগঠন, এখানে ছোট মাঝারি ভারী শিল্প সবাই আছে। আপনি যেহেতু একটা খাতে ব্যবসা করেন, গাড়ি আমদানি করেন, বিক্রি করেন, তো ভারী শিল্প মালিক যারা রয়েছেন, যারা উৎপাদক রয়েছেন, তারা আসলে মনে করে যে আপনি তো তাদের সমর্থন কেন দিবে তারা আপনাকে? কি জবাব দিবেন এটার? অ্যাকচুয়ালি আমি কিন্তু 40 বছর যাবত যে কাজ করেছি সেটা হয়তো আমাদের ব্যবসায়িক, আমি কিন্তু সকল গ্রুপের জন্য কাজ করেছি, সমস্ত সেক্টরের জন্য কাজ করছি। এখন এই মুহূর্তে আমি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা কমিটিতে আছি। সেখানে গতকালকে আমাদের একটা গ্রুপ ছিল যাদের 12,000 কোটি টাকার ব্যাপার ছিল। তো তাদের জন্য কিন্তু আমি কাজ করি, সেই 3টা থেকে রাত 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত আমরা কাজ করেছি। ফলে আমি মনে করি যে একমাত্র আমি দাবি করতে পারি যে আমি সমস্ত গ্রুপের জন্য, ক্ষুদ্র মাঝারি, পুরনো ঢাকাতে আমি প্রথম প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম যে এখানে ইন্ডাস্ট্রির যে একটা বিরাট অপরচুনিটি আছে, ছোট ছোট, তারা যে কী অবদান রাখছে, আর কেউ কিন্তু এটা নিতে পারে নাই, চিন্তাও করে নাই। আমি নিয়ে গিয়েছিলাম। আমি ট্যাক্স কমিটিতে প্রয়াত আমাদের বাংলাদেশের অত্যন্ত বরেণ্য অর্থনীতিবিদ অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব থেকে শুরু করে কিবরিয়া সাহেব, এবং তারপরে আবুল মাল আব্দুল মুহিত সাহেব, এবং মাঝখানে কেয়ারটেকার গভর্নমেন্ট, সবার সাথে কাজ করার একটা অপূর্ব সুযোগ আমি পেয়েছি জীবনে, যেটা অন্য কোনো ব্যবসায়ীর নাই। সেটাকে পুঁজি করে আমি মনে করি, আমি যদিও ওরকম বড় বিশাল শিল্পপতি নই, আমি বিনীতভাবে বলি, বাট আমার অভিজ্ঞতার, এবং আমি জাপান বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অবদান রেখেছি, যার স্বীকৃতি জাপান সরকার তার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড বলে ওরা, অর্ডার অফ দি রাইজিং স্যার আমাকে দিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু বিরল যে কোনো ব্যবসায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, এটাও কিন্তু খুব একটা নাই বাংলাদেশে। ফলে আমি মনে করি যে আমার অভিজ্ঞতাটাই আমি দিতে চাই। আমার শক্তি হচ্ছে আমার অভিজ্ঞতা এবং আমার প্রতি যে আস্থা ব্যবসায়ীরা রেখেছেন। আমি কমিট করেছি নিজের সাথে যে আমি আমার যে অভিজ্ঞতা আছে সেটা আমি দেশের জন্য কাজে লাগাবো। আমি কিন্তু কয়েকবারই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সুযোগ পেয়েছি। একবার ডাইরেক্ট আমাদের বর্তমান বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম জিয়া কিন্তু আমাকে ডেকে নমিনেশন অফার করেছিলেন। আমি আজকে টেলিভিশনে বলছি, আমি বিনীতভাবে সেটা সেখান থেকে সরে এসেছি। আমি যে আমার ইট ইজ নট মাই কাপ অফ টি। এরশাদ সাহেব আমাকে কিন্তু ডেকে একবারে সরাসরি বলছিল যে বরিরাতে আমাদের এলাকায় আমাকে উনি বলছেন, কিন্তু আমি রাজনীতিতে যাইনি, বহু কষ্ট করে রাজনীতি দূরে থেকেছি, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার মনে হয়েছে ফেডারেশন চেম্বার অনেক বড় একটা ফোরাম, যদি কেউ এটা কমিট করে, যেমন আমরা আনিসুল হক সাহেবের সময় অনেক বড় কাজ করে দেখিয়েছি, এখান থেকে কিন্তু দেশের শিল্প বাণিজ্য, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাষ্ট্রের সংস্কার, সব ব্যাপারে কিন্তু অনেক বড় অবদান রাখার সুযোগ আছে, অনেক বড়। আমি বিশ্বাস করি বলি এই চেষ্টা করব, এবং সেটা আমাদের পুরো ব্যবসায়ী সমাজ, দেশের 4 কোটি ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা চিন্তা করবেন। যেহেতু এবার ডাইরেক্ট ইলেকশন, আমি মনে করছি যে এবার আমরা দেখি আমাদের ব্যবসায়ী সমাজ কি মনে করে। একটু আপনি রাজনীতির প্রসঙ্গ টানছিলেন। আমরা বিগত দিনে, আমি যেটি শুরুতে বলেছিলাম যে বিসিসিআই কীভাবে রাজনীতিকরণ হয়েছে, অনেকটা মনে হয়েছে যেটি দলীয় কার্যালয়ে পরিণত হয়। এখন আমরা দেখছি আরেকটি পক্ষ, আপনারা এবার যাদের 3 জনের নাম শোনা যাচ্ছে, আপনি, মোহাম্মদ আলী সাহেব এবং শওকত আজিজ রাসেল, 3 জনের নাম শোনা যাচ্ছে। আপনারাও তো একটি রাজনৈতিক আদর্শের কাছাকাছি অনেকেই মনে করেন। তো এই যে বিসিসিআইতে কেবল কি মুখ বদল হয়ে নতুন রাজনৈতিক পক্ষ কি দখল নিলেন, এরকম কি হবে? না, আমার মনে হয় এটা হবে না। কারণ হলো অতীত অভিজ্ঞতা থেকে আরম্ভ করে আমি মনে করি যে কোনো সরকারি দল কিংবা সরকার যারা গঠন করবেন, তারা হয়তো ডেফিনেটলি চাইবেন যে ফেডারেশন চেম্বারে যারা থাকবে তারা, এটাকে বলা হয় প্যারা স্ট্যাটাল, এটা রাষ্ট্রের একটা অঙ্গের মতো। সেখানে তারা কোনো বিরোধী পক্ষ চাইবে না, এটা ঠিক। এবং বিরোধিতা কিন্তু কাজ না, কাজ হচ্ছে অ্যাডভোকেসি করা, নাম্বার 1 জব। অ্যাডভোকেসি করার একটা ক্যাপাসিটি, অভিজ্ঞতা ভীষণভাবে দরকার। এবং সেটার জন্য দেশের এন্টায়ার ইন্ডাস্ট্রি, ভারী ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র মাঝারি এবং বিশাল বেকারত্ব, সবটা ব্যাপারেই কিন্তু এখানে কথা বলা কিংবা অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট দেওয়া দরকার, যেটা কিন্তু আমরা ওইভাবে দিতে পারি নাই। অতএব
ফেডারেশন চেম্বারের মাধ্যমে দেশের বিশাল যে চেম্বারগুলো আছে মানে সারা দেশে তাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ করে দিয়ে একটা যদি যাকে বলে পেশাজীবী দেওয়া যায়, যেমন ওইখানে যদি পরিসংখ্যানবিদ থাকে, ইকোনমিস্ট থাকে, মার্কেটিংয়ের লোক থাকে, ফাইন্যান্স করা, নতুন শিল্প কিংবা ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তার কিন্তু কোনো ইনস্টিটিউশন নাই, জিরো। অর্থাৎ আমরা যে বিশাল বেকারত্ব, মনে করেন প্রতি বছর 20 থেকে 22 লক্ষ তরুণ বাজারে আসছে, তাদের কোথায় জব হবে, কতজন বাইরে যাবে, কতজনই বা চাকরি পাবে। অতএব আমাদের বড় চ্যালেঞ্জ হবে দেশে একটা ব্যবসার বড় পরিবেশ তৈরি করা এবং বিশ্ব বাজারে ঢোকা। আমরা মনে করছি যে অনেকগুলো কোম্পানি গড়ে দেওয়া সম্ভব যেখানে তারা রপ্তানির দিকে যাবে এবং বিশ্ব কিন্তু খোলা। এখন এই যে ট্রেড ওয়ার, এই ট্রেড ওয়ারের পরিণতিতে কিন্তু আগামীতে কি হবে এটা কিন্তু কেউ জানে না। এটা কি বিশ্বে যুদ্ধরূপ নিতে পারে? সেই ক্ষেত্রে আমাদের কী হবে, যেমন আমাদের খাদ্য নিরাপত্তা, কৃষির ক্ষেত্রেও কিন্তু আমাদের বড় চিন্তার বিষয় আছে। আবার এই যে মনে করেন প্রায় 1.5 কোটির মতো মানুষ বিদেশে আছে যারা প্রতিদিন টাকা পাঠাচ্ছে বলে এত বড় হরি লুটের পরে বাংলাদেশে লুটপাট হয়েছে, তারপর ইকোনমি কলাপস করে না, এটা কিন্তু মিরাকেল। এটাকে ধরে রাখা, যেমন এই কলাপস তো করেনি, বরং উল্টা এখন কিন্তু ডলারের দামটা স্টেবল হয়েছে অল্প সময়, 1 বছরের মধ্যে কিন্তু আমরা একটা জায়গায় এসেছি, থ্যাঙ্কস টু বাংলাদেশ ব্যাংক, থ্যাঙ্কস টু আমাদের মোটামুটি অর্থ উপদেষ্টারা যা করেছেন আমি মনে করি এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ক্যাটাগরি গভর্নমেন্ট যতটুকু করেছেন, এখন সেই জায়গায় এই ফেডারেশন চেম্বারে আবার আগের মতো রাজনীতিকরণ করে হবে এটা আমি আশা করি না। আচ্ছা, রাজনীতিকরণ প্রসঙ্গে আরেকটু জানতে চাই। আমরা বিগত দিনে দেখেছি যে এই প্যানেলে কারা থাকবেন সেটি একটা বড় একটি খেলা তৈরি হয়। আসলে টাকার বিনিময়েও আসলে অনেককে প্যানেলে নিয়ে আসা হয়, এরকমটা শোনা হয়। এমনকি যারা অফিস বেয়ারার হন, গুলশানে কার্যালয় কিনে দিবেন এরকম শর্তে তাদেরকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, এরকম কথাও কিন্তু আমি জেনেছি। একটু বলবেন যে আপনি এখানে স্বচ্ছতা আপনার প্যানেলে কাদেরকে নিয়ে আসবেন সেটি কিভাবে নিশ্চিত করবেন? আমি ডেফিনেটলি আমি আশ্বস্ত করতে পারি আপনার মাধ্যমে যে আমরা টোটালি সত্যিকার ব্যবসায়ী, সত্যিকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের প্রতিনিধি এখানে থাকবে। এই বিবেচনায় নয় যে তার টাকা দেবে, খরচ করবে সেই জন্য না, বরং এটা অনুদান দিতে পারে কোনো একটা ইনস্টিটিউশন ডেভেলপমেন্টের জন্য, আমাদের চিন্তার জায়গাগুলোতে, গবেষণার জায়গাগুলোতে সেটা হতে পারে। সেটা পৃথিবীর সব জায়গায় হয় যে তার নামে একটা ইনস্টিটিউশন হলো, তিনি অবদান রাখলেন, তিনি এটা দান করলেন, আমরা সেখানে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করি, এগুলো হতে পারে। কিন্তু টাকা দিয়ে পজিশন আমি মনে করি যে আমরা এটা কখনো করবো না। আমরা সত্যিকার ব্যবসায়ীদেরকে এবং সত্যিকার আমাদের এখানে নারী থেকে আরম্ভ করে আপনার তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি, হেভি ইন্ডাস্ট্রি, বড় ইনভেস্টর সবাই মিলে কিন্তু আমরা এটা এই পরিষদ গঠন করার চেষ্টা করি। আচ্ছা, একটু আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা কমিটিতে রয়েছেন, রুগ্ন প্রতিষ্ঠানগুলোর জন্য যে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের কমিটি, একটু বলবেন যে এখানে তো 550-এর বেশি আবেদন জমা পড়ে। এখন পর্যন্ত এখানে আসলে আপনারা কী পরিমাণ আবেদন নিষ্পত্তি করেছেন, এটি একটি ব্যাপার। আর একই সঙ্গে একটি প্রশ্ন উঠেছে যে এই কমিটিতে 50 কোটি টাকার বেশি যারা ঋণ গ্রহীতা তাদেরকে সহায়তা দিচ্ছেন, যারা এসএমই প্রতিষ্ঠানের কথা আপনি বলছিলেন তাদের জন্য আসলে কোনো সহায়তার সুযোগ এই কমিটির কাছে ছিল না, এটি তো একটি বৈষম্য, এর কি ব্যাখ্যা দিবেন? অ্যাকচুয়ালি হয়তো বাংলাদেশ ব্যাংক যেটা চিন্তা করেছে যে লার্জ ইন্ডাস্ট্রিগুলো মূলত যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে হয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো দেশের সম্পদ, তারা যেন বসে না যায়, চালু থাকতে পারে, বিশেষ করে এমপ্লয়মেন্ট যেখানে আছে, সেই কারণে কিন্তু চিন্তা করে করা হয়েছে। এখন সেখানে তারা মিনিমাম রেখেছিল 50 করোড়। এখন এটা বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ ব্যাংক নতুন করে কিন্তু এটা আবার ব্যাংকগুলোর হাতে দিয়ে দিচ্ছে। সেখানে কিন্তু কোনো সীমারেখা থাকবে না, বরং শুধুমাত্র হয়তো 300 কোটি টাকার উপরে যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রি সেগুলো হয়তো এই কমিটি কিছু দেখবে, বাকিটা কিন্তু পুরোটাই ব্যাংকগুলোর হাতে দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংকগুলোর হাতে দিলে গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে যা হওয়ার সেখানে কতটুকু বিবেচনা পাবে ব্যবসায়ীর, এটা অনেকে আশঙ্কা প্রকাশ করছে। এখানে বাংলাদেশ ব্যাংক তারা একটা মুরব্বী কিংবা একটা প্যারেন্টের মতো বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসাবে বলছে যে না, ব্যাংক আপনারা এটা মেনে নেন, এটা এই সুবিধাটা দেন, এটা এতটুকু মাফ করেন কিংবা এতটুকু আপনার ইন্টারেস্ট কম নেন, এভাবে করে দিতে পারতো। ওইখানে তো এরকম কেউ নাই। ফলে আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি বাংলাদেশ ব্যাংকের একটা এখানে ইনফ্লুয়েন্স করা কিংবা ইন্টারফেয়ার করার মতো ক্ষমতা সবসময় থাকতে হবে। এটা শুধুমাত্র এবং কিছু আপনার সেক্টর স্পেসিফিক সুবিধা দিয়ে দিতে পারে। যেমন ফর এক্সাম্পল জুটের জন্য এরকমভাবে রিস্ট্রাকচার করা যেতে পারে কিংবা রিশিডিউল করা যেতে পারে, এক্সিট করা যেতে পারে। ফার্মাসিউটিক্যালের জন্য এরকম হতে পারে, কোল্ড স্টোরেজের কতগুলো সমস্যা যেটা হতে পারে, এবং অন্যান্য ব্যবসাগুলো অনেক
কেন ফার্মাসিউটিক্যালে যেমন মার্কআপ অনেক বেশি, আবার কমোডিটি ব্যবসা কিন্তু মার্কআপ খুব কম, 3% 4%-এর ব্যবসা করে, আবার ফার্মাসিউটিক্যালে 25-30% প্রফিট। অতএব দুটো একরকম হতে পারে না। অতএব এখানে ব্যাংকারদের অভিজ্ঞতা নিয়ে সবাইকে নিয়ে বসে কিন্তু নীতিমালাটা হতে পারে। তাহলে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগটা নিয়েছে এটা কিন্তু ভালোর জন্য নিয়েছে, যাতে ব্যাংকগুলি, যেমন আমরা এমন ইন্ডাস্ট্রিকেও সুযোগ করে দিয়েছি যে ইন্ডাস্ট্রির মালিক এখন অন্তরীণ অবস্থায় আছে কিংবা পলাতক। আমরা ওইটা দেখিনি, আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিতে 15, 20, 30 হাজার লোক কাজ করছে, সেটা যেন চালু থাকে। অতএব কার মালিকানা, অ্যাকচুয়ালি একটা শিল্প কোনো ব্যক্তি কবর নিতে পারে না, এটা কিন্তু আলটিমেটলি রাষ্ট্রের কিংবা জনগণের সম্পদ। এইটা যখন না থাকে তখনই কিন্তু শত্রুপক্ষ দাঁড়িয়ে যায়। আমাদের উচিত হবে, আমি মনে করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলবো, ফেডারেশন চেম্বার থেকে আমরা অর্থনীতির নতুন একটা দর্শনের কথা পরামর্শ দেব নতুন সরকারকে, যে দর্শনের কারণে অনুপস্থিতিতে এখানে অলিগার্ক তৈরি হয়েছে, দানব তৈরি হয়েছে। এই দানবরা কিন্তু দেশের জন্য কাজ করে নাই, তার দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে, ইতিহাসে নজিরবিহীন লুণ্ঠন হয়েছে দেশে। সেই জিনিস যেন কোনো মতে না ঘটে, সেজন্য আমরা এই ফেডারেশন থেকে অনেক সচেষ্ট থাকবো। আচ্ছা, যারা অর্থ পাচার করেছে, যারা লুটপাট করেছে, যারা ব্যাংক লুটপাট করেছে, ব্যাংকের টাকা মেরে দিচ্ছে, তাদের শাস্তি হোক, সেটি মানুষও চায়, ব্যবসায়ীরা চান, আমরাও সেটি সমর্থন করি। কিন্তু আপনি কিছুটা ইঙ্গিত করছিলেন যে সমস্ত শিল্প কারখানা অনেকেই গড়ে তুলেছেন, কর্মসংস্থান হচ্ছিল, মানুষ চাকরি করেছে, অনেক শিল্প কারখানা কিন্তু তালা পড়েছে, আমরা বিগত 1 বছরে দেখেছি নানা কারণে, মালিকদের ত্রুটি হোক বা ব্যবস্থাপনার ত্রুটি হোক। এটি কিভাবে দেখছেন এক, আর এর সঙ্গে একটু ছোট করে জবাব দিবেন কিনা? আমরা সম্প্রতি দেখছি দুর্নীতি দমন কমিশন অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করছে, ব্যবস্থা নিচ্ছে। এটি কি অদূর ভবিষ্যতে ব্যবসায়ীদের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করছে কিনা? এইভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি মামলা হয়, ব্যবসা বাণিজ্যের পরিবেশ সেটি নষ্ট করবে কিনা? ছোট করে যদি একটু জবাবটা দেন। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে কোনো উদ্যোক্তা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিংবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে অনেক সাবধানতার সহিত নিতে হবে, কারণ আসলে সে জড়িত কিনা। এবং দুদকে অতীতে আমরা দেখেছি দুদকের লোকেরাও কিন্তু অনেক দুর্নীতি করেছে দুদকের নামে। সেটা যেন কোনো মতে না হয়, বাছাই যে করা হবে যে এটা নেওয়া আদৌ এটা দুর্নীতি দমন কমিশন করতে পারে কিনা, সেটার জন্য একটা ভালো কমিটি থাকা উচিত, যে কমিটির মধ্যে ব্যবসায়ীরাও থাকবে, প্রতিনিধি থাকবে, যে কারণ সেখানে দুর্নীতির ইয়েটা কীরকম, রূপটা কীরকম। যেমন যে টাকা অর্থ পাচার করেছে সেটা ক্ষমারও যোগ্য। আমি মনে করি সেটা এই দেশের এমনকি সামরিক বাহিনীকে জবাব দিতে হবে যে তারা কি ভূমিকা পালন করছে দেশের নিরাপত্তার ক্ষেত্রে। আমি মনে করি যে নতুন করে সংজ্ঞায়িত হতে হবে সভারেন্টির সংজ্ঞা, যে আপনার যখন আপনার রাষ্ট্র খাজানজি কিংবা রাষ্ট্রের এক্সচেকার, সে কেন্দ্রীয় ব্যাংক যদি খালি হয়ে যায়, যদি ফরেন এক্সচেঞ্জ চলে যায়, তাহলে আপনি কিসের সভারেন্টি পাহারা দিলেন? এখন সভারেন্টি তখন সামরিক বাহিনী বলবে যে আমরা তো আমাদের ম্যান্ডেটে এটা নাই, ম্যান্ডেটে না থাকলে ম্যান্ডেটে আনতে হবে, সভারেন্টিকে নতুন করে সংজ্ঞায়িত করতে হবে, সেখানে সবার ভূমিকা আছে। অতএব আমরা এখন ভালনারেবল একটা অবস্থায় আছি, কিন্তু যখন এত বড় ঘটনা ঘটতে পেরেছে তখন বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে টোটালি ঢেলে সাজানো দরকার। রাষ্ট্রের নীতিমালা, রাষ্ট্রের দর্শন, জনগণের যে রাষ্ট্র, সে জনগণ সবার উপরে, তার ক্ষমতাটাকে গণতন্ত্রের মাধ্যমে আপনি আনবেন। সে গণতন্ত্রের সংজ্ঞাও কিন্তু কেবলমাত্র ভোট দেবেন এটার মধ্যে না থেকে এন্টায়ার ইনস্টিটিউশনগুলোকে জবাবদিহির আওতায় আনা, বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে প্রশাসন থেকে শুরু করে পুলিশি ব্যবস্থা, এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে যে শহীদরা মারা গেলেন, জীবন দিলেন, আমার মনে হয় তাদেরকে আমরা বুঝতে পারবো না। সেই জন্য রাজনীতিকে নতুন করে ভাবতে হবে। বিশ্বব্যাপী যে পরিবর্তন দেখতে পাচ্ছেন, নেপালের ঘটনা এটাই কিন্তু ইঙ্গিত করে। কোনো সরকারই জনগণকে অসন্তুষ্ট রেখে, বিশাল বেকারত্ব রেখে এবং বিশাল বৈষম্যের সমাজ গড়ে টিকতে পারবে না। আমি আরেকবার একটু ছোট করে বলবেন যে এই যে দুদকের মামলা ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং এই যে কারখানা বন্ধ, এটি তো আপনি সমর্থন করেন না? না, আমি কোনো মতে সমর্থন করি না। আমি মনে করি কারখানা কোনো মতে বন্ধ হওয়া উচিত নয়, কারণ এটা বুঝতে হবে যে কারখানা কিন্তু একটা লোক বিদেশেও নিতে পারবে না, কবরেও নিতে পারবে না। কারখানা কিন্তু হলো রাষ্ট্রের, সে উৎপাদন হচ্ছে, আমাদের কর্মী ভাইয়েরা মানে তার জীবিকা নির্বাহ করছে, সরকার রাজস্ব পাচ্ছে, ওইখানে প্রোডাকশন যেটা সে বাজারে যাচ্ছে, হয় রপ্তানি হচ্ছে নতুন। অথবা এটা তো কোনো মতে বন্ধ হওয়া উচিত না। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক ইদানিংকালে নাসা গ্রুপের করেছিল, সেখানে গভর্নর সাহেব বলছিলেন যেটা ম্যানেজমেন্ট কমিটি করে। আমি স্ট্রংলি সমর্থন করি যে একটা ম্যানেজমেন্ট কমিটি দেখবে শুধুমাত্র
ডিসবার্সমেন্ট, মানে টাকা কোথায় নিচ্ছে, কোথায় খরচ করছে, এইটা ছাড়া অন্য কাজ সবটাই ছেড়ে দেওয়া উচিত প্রফেশনাল ম্যানেজমেন্টের কাছে। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনে যাই হোক, আমি একটা কথা বলবো অভিজ্ঞতার আলোকে, যে আমি জাপানিদেরকে দেখেছি যে জাপানি উদ্যোক্তারা কি করে। তারা কিন্তু খুব সিম্পল জীবনযাপন করে, বিশাল ট্রিলিয়নার, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন না। এটা কেন আসছে? ফিলোসফি থেকে আসছে, দর্শন থেকে আসছে, যেটা আমি সাপোজ টু কন্ট্রিবিউট। আমার দ্বারা এখানে একটা এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রি হলো, আমি এটা কন্ট্রিবিউট করছি, নট নেসেসারিলি যে আমি 3 প্লেট বিরিয়ানি খেতে পারবো। এখানে বাংলাদেশে যে শ্রেণীকে আমরা রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট হয়ে রাষ্ট্র ক্ষমতার সাথে যুক্ত হয়ে তারা বিভিন্ন পেশাজীবীরা, এমনকি সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আমাদের আমলাতন্ত্র, ব্যবসায়ীরা যেভাবে ভয়ঙ্করভাবে রাষ্ট্র লুণ্ঠনে নেমে পড়েছিল, যার পরিণামে এত বড় একটা পরিবর্তন হলো, আমি শহীদদের প্রতি সম্মান রেখে এবং শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা যে প্রাণ দিয়ে পরিবর্তন করে গেলেন, এই পরিবর্তন কিন্তু সারা পৃথিবীতে ঢেউ তুলেছে। তার নমুনা দেখেন নেপালে, তার নমুনা দেখেন আপনি আরও অন্যান্য দেশেও কিন্তু হবে। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু আগামী সরকারের জন্য আমি মনে করি কঠিন সময় হবে, যে জবাবদিহি ঠিক করা এবং অর্থনৈতিক একটা দর্শন তৈরি করা, জাতীয় পুঁজির বিকাশ। আজ এটা তরুণের কাছে আমি পুঁজি কীভাবে দেবো, কীভাবে তাকে উদ্যোক্তা তৈরি করব, এবং বড় যে ইন্ডাস্ট্রি করেছে তাকেও এটা বুঝতে হবে যে তুমি ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু বিদেশে নিতে পারবে না, আর তুমি যে টাকা বিদেশে পাচার করো তুমি আমার দেশের শত্রু। তুমি ইনভেস্টমেন্টের জন্য নিতে পারো, অফিসিয়াল অনুমতি নিয়ে নেবে, সেটা আমরা এনকারেজ করব, কিন্তু পাচার করে বিদেশে সয় সম্পত্তি করবে, দেশে কলোনির মতো পুরো দেশবাসী গরিব বানিয়ে রাখবে, এরকম কান্ট্রি আমরা চাই না। অর্থাৎ আমি মনে করি এই ফেডারেশন চেম্বার অনেক বড় ভূমিকা রাখতে পারে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে, পুঁজি নির্মাণে এবং দেশে একটা জনগণের অর্থনীতি তৈরি করার ক্ষেত্রে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি শুধু দর্শকদেরকে আন্তরিক সম্মান জানাই, অভিনন্দন জানাই, এবং আমাদের ব্যবসায়ী সমাজকে বলবো, আসেন আপনারা নতুন করে এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনোভাবে প্রভাবিত না হয়ে আপনার এক্সারসাইজ করেন এবং একটা নতুন ফেডারেশন চেম্বার গড়ে দেন, যেটা আগামী দিনে বাংলাদেশের ব্যবসা অর্থনীতিতে বড় রকম ভূমিকা রাখতে পারবে। আসসালামু আলাইকুম। অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, বিশ্লেষণ এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আজকের আলোচনায় যেটি উঠে এলো যে বিসিসিআই যাতে কোনোভাবেই রাজনীতিকরণ না হয় নতুন করে, আমরা সেটি প্রত্যাশা করি না। একই সঙ্গে কোনো কারখানা, কোনো শিল্পোদ্যোক্তা যাতে রাষ্ট্র দ্বারা কোনোভাবেই নির্যাতিত না হন অন্যায়ভাবে, সেটিও কিন্তু প্রত্যাশা করি। মনে রাখতে হবে যে কারখানা চললে কর্মসংস্থান সচল থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।